ওকে, দেখো এটা হচ্ছে তোমাদের গত প্রতিবারের মতো তোমাদের ক্লাস অ্যানালাইসিস শিট। এটা দেখে তোমাদের মেইন ক্লাসগুলো হয়। সো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি ইলেকট্রন বিন্যাস। আমরা আজকে শুরুতেই যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আমরা এখন আছি কততম চ্যাপ্টারে? তৃতীয়তম চ্যাপ্টারে। আমরা শেষ করছি কয়টা অধ্যায়? আমরা শেষ করছি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায় শেষ করে নাই, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়। আমরা 6টা অধ্যায় শেষ করে ফেলছি। এখন আমরা সপ্তমতম অধ্যায় শেষ করার পর আজকে ক্লাসটা যদি শেষ করি, সপ্তমতম অধ্যায় আমাদের শেষ হয়ে যাবে। সো এইভাবে কিন্তু তোমাদের ক্লাসগুলো শেষ হয়ে যাবে। তোমাদের প্রিপারেশন কতটুকু সেটা তোমাদের নিজস্ব জিনিস। তুমি যদি ল্যাকিংস রেখে দাও সেটা তুমি বুঝবা, আমার কিছু করার নাই। আমার এন্ড থেকে যতটুকু করা সম্ভব, যতটুকু বেস্ট সার্ভিস দেওয়া সেতটুকু আমি দিয়ে দিব ইনশাল্লাহ। সো এইখানে কোনো কমতি হবে না যদি তুমি পরিশ্রম না করো। দিন শেষে তোমার রেজাল্ট খারাপ আসবে, তখন তোমার এই ফ্রেন্ড সার্কেলের সামনে বা তোমার এই গার্ডিয়ানের সামনে বা তোমার আত্মীয় স্বজনের সামনে তোমার নিজেরই কষ্ট লাগবে। দিন শেষে তুমি সাফার করবা এটার জন্য। যদি রেজাল্ট খারাপ হয় সেটার জন্য তুমি নিজে সাফার করবা। তুমি কাউকে তখন কি দিতে পারবে না, দোষ দিতে পারবে না, আমি এইটা করলে এইটা হতো, এটা করলে এটা হতো, বা আমি এইটা করে নাই, আমি একটু কম পড়ছি তাই আমার বিদের রেজাল্টটা খারাপ আসছে। এটা তুমি এক্সকিউজ দিলে আর কাজ হবে না। তোমার আমি বারবার একটা জিনিস কথা বলি, তোমাদের পড়াশোনার সাথে একটা পাশাপাশি অনেক জিনিসগুলো আমি জানাই দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে তোমরা যখন ইন্টারমিডিয়েট শেষ করবা সায়েন্স থেকে, তুমি সায়েন্স নিয়েছো তার মানে তোমার সামনে সায়েন্স নিয়ে আগানোর চিন্তা শক্তি বা ইচ্ছা শক্তি আছে। সেটা ধরে নিয়ে আমি একটা জিনিস বলতে চাই। তুমি এখন মনে করেন তুমি এসএসসি তে তুমি 4.8 করলা বা 4.50 আপ করলা, ইন্টারমিডিয়েটের সেম রেজাল্ট তোমার আসবে এরকম কোনো কথা নাই। তোমার ইন্টারমিডিয়েট খারাপ হতে পারে, কারণ তোমার এখান থেকে ওইখানে সিলেবাস অনেক বেশি বিশাল এবং অনেক সময় পাবা কিন্তু খুবই কম। সো তুমি এইখানে যেটা করতে পারবা না ওইখানে সেটা করবা, আহামরি উল্টাই হলবা সেটা বলা তুমি বিশ্বাস করতে পারবা না। সো দ্বিতীয়ত কথা হচ্ছে তুমি যখন কোনো একটা জায়গায় এডমিশন টেস্ট দিবা, মেডিকেল বলো বা ভার্সিটি বলো বা তুমি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বলো, সবগুলাতে তোমার জিপিএ কাউন্ট হবে। জিপিএ একটা নাম্বার কাউন্ট হবে। মেডিকেলে জিনিসটা বেশি কাজে লাগে। তোমার 10/10 থাকলে তোমার এসএসসি এবং এইচএসসি মিলে 10/10, জিপিএ 5/5 থাকলে তোমার ওই জিনিসটা হচ্ছে খুবই হেল্পফুল হয়। তোমার 100 নম্বর এক্সট্রা অ্যাডভান্টেজ থাকে। তোমার ওইখানে তুমি ফিসাই যাবা, সরি 200 নম্বর মেডিকেলের ক্ষেত্রে। তোমার পরীক্ষা হবে 300 নম্বরে, 200 নম্বর থাকবে তোমার এখানে এসএসসি এবং এসএসসি জিপি এর মধ্যে, আর তোমার 100 নম্বর থাকবে এমসিকিউ পরীক্ষা। সো তুমি বুঝো তোমার যদি খারাপ করো রেজাল্ট, আলটিমেট তুমি কোন জায়গায় গিয়ে সাফার করবা। অনেক জায়গায় আছে তুমি হচ্ছে অ্যাপ্লিকেশনও করতে পারবে না। তোমার যদি দুইটা মিলে 9 পয়েন্ট না হয় তুমি মেডিকেল অ্যাপ্লিকেশনও করতে পারবে না। তুমি যদি দুইটা 10 গোল্ডেন না থাকে তাহলে তুমি বুয়েটের জন্য তুমি অ্যাপ্লিকেশনও করতে পারবে না। সো তোমাকে ওই জিনিসগুলো তখন ভোগাবে। ওই জিনিসগুলো তখন না ভোগায় মতো তোমাদের পরীক্ষা এপ্রিলে। সো অনেক বেশি টাইম পাচ্ছ, আরো অনেক দিন সময় আছে। এখন থেকেও যদি তুমি শুরু করো, এতদিন যা করছো করছো সবগুলা বাদ দিয়ে এখন থেকেও যদি তুমি শুরু করো, তোমার জন্য অনেক বেশি সুযোগ থাকবে, অনেক বেশি অপরচুনিটিস থাকবে। তুমি 4 মাসকে সময় কাজে লাগাও, তুমি 3 মাস পড়াশোনার পিছনে ব্যয় করো, বাকি 1 মাস তুমি রিভিশন দাও, তাহলে ইনশাল্লাহ তোমার পরীক্ষা তুমি এখন এ প্লাস হওয়া সম্ভব তোমাকে দিয়ে। সো আমরা আজকে দেখবো ইলেকট্রন বিন্যাস। আমরা পড়তেছিলাম পরমাণুর গঠন। পরমাণু, একটা পরমাণুর মধ্যে কি কি থাকে, বা সরি আমরা পড়তেছিলাম পদার্থের গঠন। পদার্থ কি কি দিয়ে তৈরি, আমার একটা বলো, একটা জিনিস বলো। আমরা গত ক্লাসে যেগুলো দেখছিলাম মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, বা মৌলিক পদার্থ কি, যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। এক কথা সহজ, যেই পদার্থকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না তাকে কি পদার্থ বললাম না? মৌলিক পদার্থ। ওকে। আর যৌগিক পদার্থ কি, যে পদার্থকে ভাঙলে অন্য পদার্থ মিশ্রণ চলে আসবে তাকে আমরা কি বলবো? যৌগিক পদার্থ। সো কথা হচ্ছে পদার্থের গঠন, পদার্থ কি কি দিয়ে তৈরি, আমরা পদার্থ বাংলায় কি কি পাবো? ক্ষুদ্র ক্ষুদ্র অণু, পরমাণু আমরা পদার্থকে বাংলায় পাবো। যেটা বলছিলেন কে, এই জিনিসটা কে বলছিলেন আমাকে একটু বলো তো, কে একজন, দেখি মনে আছে কিনা এই জিনিসটা কে বলছিলেন? এটা কি কোনো বিজ্ঞানী বলছিল নাকি দার্শনিক বলছিল? এটা বলছিল একজন দার্শনিক। তিনি কোন দেশের? গ্রিক দেশের দার্শনিক ডেমোক্রিটাস। তিনি এই অণু পরমাণু বা অ্যাটমের ধারণাটা আমাদেরকে দেন। সো আমরা এই জিনিসকে অ্যানালাইসিস করতে থাকবো পরবর্তীতে। দেখো এই পদার্থকে আমরা যখন অণু পরমাণুর মধ্যে ঢুকে গেলাম, একটা পরমাণু, পরমাণু কয়টা জিনিস থাকে? পরমাণুর সেন্ট্রালে যে জিনিসটা থাকবে এটা পরমাণুর সেন্ট্রাল মনে করো। এটা হচ্ছে সোডিয়াম পরমাণু, আর আমি বোঝার সাথে সোডিয়াম পরমাণু দিলাম। বা আরেকটু সহজ শর্ত দিয়ে আমি নিই, মনে করো এটা হাইড্রোজেন পরমাণু। সো হাইড্রোজেনের পরমাণুর যে সেন্ট্রালটা আছে, যে বৃত্তটা প্রথম প্রথম সার্কেলটা আছে, এটা হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস। আমি যদি একটু গাঢ় করে দিই, এটা হাইড্রোজেন পরমাণুর কি? নিউক্লিয়াস।
নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসকে আমরা কি বলি? পাওয়ার হাউস বলি। যত শক্তি সব জায়গায় কিন্তু এখানে। এখন আমাকে এই থেকে একটা জিনিস বলো, যেমন একটা কি করবা, অরবিটাল বা শক্তি স্তর তুমি অঙ্কন করবা। শক্তি স্তরে দেখো হাইড্রোজেনের কি কি আছে। তাহলে তোমার এই নিউক্লিয়াসের মধ্যে জিনিসগুলো দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে তোমার প্রোটন, প্রোটন, আরটা হচ্ছে কি কি সংখ্যা থাকবে? নিউট্রন। এই দুটো জিনিস থাকবে কোথায়? পরমাণুর ভেতরে, অর্থাৎ নিউক্লিয়াসে। এই বাকি যে সার্কেল, এই সার্কেল একটা জিনিস ঘুরতে থাকবে, পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা জিনিস ঘুরতে থাকবে, বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। ওই জিনিসকে আমরা কি বলবো? ইলেকট্রন। ইলেকট্রন। আজকে আমাদের আলটিমেট পড়াশোনা এই ইলেকট্রন বিন্যাস নিয়ে হবে। ইলেকট্রন বিন্যাসে যত ঝামেলা, যত কথা, যত কাহিনী, যত উপন্যাস, যত প্রেম কাহিনী, যত যাই হোক না কেন, আমরা আজকে সেগুলো দেখবো। সো এখানে আমরা একটা জিনিস দেখলাম, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর একটা যে জিনিস দেখলাম। সেখানে একটা হচ্ছে ভিতরের জিনিসটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকবে। বাকি নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার বৃত্তাকার পথে, বৃত্তাকার অরবিটালে যে জিনিসটাকে ঘুরবে সেটাকে আমরা কি বলবো? ইলেকট্রন সংখ্যা বলবো। সো এতটুকু জিনিস ক্লিয়ার। এটা গতকালকে আমি জিনিসগুলো একদম ভালোভাবে এক্সপ্লেন করছিলাম জুম ক্লাসে। যারা অ্যাটেন্ড ছিল তারা তো দেখছই ক্লাসগুলো কিরকম ইন্টারেক্টিভ হয়েছে। সো ক্লিয়ার, এতটুকু জিনিস ক্লিয়ার। এতটুকু জিনিস যদি ক্লিয়ার হয়ে থাকে, নেক্সট এরপর আসো আমরা একদম শুরুতে ধরে ধরে ইলেকট্রোমিটার জানি। এস, ভি, ডি, এফ, এগুলা কি? এগুলা কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বার। এখন ডিফিকাল্ট হয়ে যাবে কোয়ান্টাম জিনিসগুলো তোমাদের যদি বুঝাইতে যাই, অনেক ডিফিকাল্ট হয়ে যাবে ইন্টারমিডিয়েটে পড়াশোনা। সো অতটুকুতে না যাও, তোমাদের এখন এসএসসিতে যেটুকু পর্যন্ত আছে অতটুকুর মধ্যে আমরা দেখবো জিনিসগুলা কি, সেগুলো সব কাজ কি, এগুলো আমরা ধীরে ধীরে জানবো। তোমাদের যতটুকু আছে অতটুকু মধ্যে আমি ট্রাই করতেছি ভালো করে বোঝানোর জন্য। যদি কোনো জায়গায় না বুঝো আমাকে বলবা। সো এস পি ডি এন, এরকম আমি একটা জিনিস একটু বলে নি। অরবিট। অরবিট অর্থ কি? অরবিটের বাংলা অর্থ কি? শক্তি স্তর। অরবিটের বাংলা অর্থ কি? শক্তি স্তর। যাকে আমরা আরেকটা কি বলতে পারবো? শেল। শেল। ওকে। এখন অরবিট এবং অরবিটাল এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি? অরবিটাল, অরবিটাল হচ্ছে কি? উপশক্তি স্তর। উপশক্তি স্তর। প্রথমে অরবিট সম্পর্কে আমরা জানছিলাম, অরবিট হচ্ছে তোমার কি? শক্তি স্তর। আর অরবিটাল হচ্ছে কি? উপশক্তি স্তর। এখানে কাহিনীগুলা কি হয়? ইলেকট্রনের ঘনত্ব বেশি অরবিটালে, তোমার কি? ইলেকট্রনের ঘনত্ব বেশি। অরবিটালে তোমার কি হয়? ইলেকট্রনের ঘনত্ব বেশি হয়। সো আমরা ডিফারেন্সটা বুঝতে পারলাম। অরবিট অর্থ শক্তি স্তর, অরবিটাল অর্থ কি? তোমার উপশক্তি স্তর। জিনিসগুলো বুঝতে পারছি কিনা? যেমন একটা জিনিস দেখো, এটা মনে হয় কেন্দ্রীয় নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। আমরা চারটা জিনিস দেখবো। তাহলে আমাকে একটা জিনিস বলো, প্রথমত নিউক্লিয়াস আমরা দেখলাম, প্রথম শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কয়টা থাকবে? দুইটা থাকবে। এটা আমরা কিভাবে বের করবো? এখন আমরা এই জিনিসগুলো দেখবো। প্রথম শক্তি স্তরে দুইটা, দ্বিতীয় শক্তি স্তরে আটটা। আমরা তো গড় বাদাম মুখস্থ জানি। এখন এই জিনিসগুলো কিভাবে বের করতে হয় আমরা ওটা জানি না, আমরা ওটা এখন বের করবো। সো আমরা ওই দিকে যাই। একটু ভালো মতো ঠান্ডা মাথায় জিনিসটা, সারটা একটু দেখো, খুব ভালোভাবে একটু ঠান্ডা মাথায় দেখতে হবে, নাহলে পারবা না। একটা চার্ট লিখে দিচ্ছি, ওটা থেকে ইনশাল্লাহ সব জিনিস কভার হয়ে যাবে। একটু ভালো করে খেয়াল করো। শক্তি স্তর চার্ট করবা তোমরা, গ্রাফ চার্ট করে ফেলো। শক্তি স্তর, উপশক্তি স্তরের মান, উপশক্তি স্তরের মান কি? ছোট হাতের এল। দেখো জিনিসগুলো কি একটু ভালো করে দাও। অরবিটালের নাম,
অরবিটালের নাম, অরবিটালের প্রতীক, আমি শুধু প্রতীক লিখতেছি। তারপর আছে তোমার ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। এরপর আছে কি শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। সার্ট করে নাও, জিনিসগুলো সুন্দর হবে এবং বুঝতে তোমার আজীবনের জন্য নোট করে নাও, আজীবনের জন্য নোট করে নাও এগুলো। সো প্রথমে আমাদের কি দেওয়া আছে শক্তি স্তর। শক্তি স্তর আমরা বলা হচ্ছে এন এর মান। শক্তি স্তর বলতে আমরা কি বুঝবো, এন, এন এর মান বুঝবো। উপশক্তি স্তর এল, অরবিটাল সংখ্যা, অরবিটালের নাম, প্রতীক, ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা আমরা কিভাবে হিসাব করব, 2 ইন্টু 2l প্লাস 1, 2 ইন্টু 2l প্লাস 1 হচ্ছে তোমার কি ইয়া, এবং এটা হচ্ছে 2n স্কয়ার। আমরা মোটা ইলেকট্রন শক্তি স্তর ইলেকট্রন কি জানি 2n স্কয়ার না। আচ্ছা এটা বাদ দাও, এটা দরকার নেই, এতটুকু জিনিস আগে আমাকে বুঝো। এখান থেকে এই জিনিস আমরা বুঝতেছি কিনা দেখো। প্রথমত অরবিটাল সংখ্যা, এখানে এলটা কিভাবে বের করবো, খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই যে এল, ছোট হাতের এল দেওয়া আছে, এলটা কি, এল সমান 0 থেকে, এটা মাইনাস না কিন্তু, এটা 0 থেকে n মাইনাস 1। এল এর মান আমরা কিভাবে বের করব, 0 থেকে n মাইনাস 1, 0 থেকে n মাইনাস 1, 0 থেকে n মাইনাস 1। তোমাদের কোনো রিকোয়ারমেন্ট আছে, কোন কথা আছে, নাই, ঠিক আছে, গুড। কমেন্টস করার দরকার নেই, আগে জিনিসগুলো দেখো। তাহলে এল সমান কি আমরা জানলাম, 0 থেকে n মাইনাস 1। সো আমরা n এর মান 1 বসাই, n এর মান 1 বসালাম। n এর মান 1 বসানোর পর আমরা এখান থেকে কি কি জিনিস পাবো দেখো। এখানে তুমি l এর মান জায়গায় বসাও, l সমান 0 থেকে n মাইনাস 1। তা তুমি n এর মান কত এখন 1, তারপর 0 থেকে 0। সুতরাং এখানে n এর মান আমরা পাবো কত 1, 0। এখানে l এর মান কত আসবে, শুধু 0। এখন অরবিটালের নাম কি হবে, 1s, 1s। n এর মান কত 1, l এর মান কত, উপশক্তি স্তর কত 0, অরবিটালের মান কি 1s, প্রতীক কি 1s2, প্রতীক কি 1s2। ওকে, ক্লিয়ার। এখন দেখো ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করব, 2 ইন্টু, তুমি এল এর মান কত পাইছো, এল এর মান কত 0 না, 2 ইন্টু 0 প্লাস 1, তার 2 একে 2। তাহলে ইলেকট্রন সংখ্যা কত পাচ্ছি আমরা, ইলেকট্রন সংখ্যা কত পাচ্ছি, একটু ভালোভাবে লিখি, 2 ইন্টু 2 প্লাস 1 সমান সমান 2। আমরা ইলেকট্রন সংখ্যা কত পাচ্ছি 2। সর্বমোট ইলেকট্রন সংখ্যা কত 2n স্কয়ার। তুমি যদি কাজ করো 2n স্কয়ার, দেখো 2n স্কয়ার, তাহলে n এর উপর মান কত, n এর মান কত 1 না, 2n স্কয়ার যদি আমরা বসাই, ফর্মুলাটা একটু বসাই দেখো, 2n স্কয়ার, n এর মান 2 ইন্টু 1 স্কয়ার, 2 সেম 1ই, তাহলে 2 একে 2। ওটার হিসাব না করো, তুমি কি লিখতে পারবা, এখানে একটু লিখে রাখো 2n স্কয়ার, তুমি ওটা হিসাব না করো, এখানে সরাসরি 2 লিখে দিতে পারবা। তাহলে সো প্রথম শেলটা আমরা বুঝতে পারছি কিনা, যখন n এর মান 1, কাহিনীগুলো আমরা বুঝতে পারছি কিনা, একটু ঠান্ডা মাথায় বুঝো, খুব আস্তে আস্তে বুঝাচ্ছি, স্লোলি যাচ্ছি, একটু রিল্যাক্স, 1 মিনিট রিল্যাক্স হও, সমস্যা নেই, একটু ঠান্ডা কুল, পানি থাকলে সামনে, পানি থাকলে পানি খাও। দেখো কি করছি, শক্তি স্তর এন, উপশক্তি স্তর এর মান, উপশক্তি স্তরের মান এল, ছোট হাতের এল, অরবিটাল সংখ্যা, অরবিটালের নাম 1s, প্রতীক 1s স্কয়ার। এরপর তুমি দেখো ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করবো, 2 ইন্টু 2l প্লাস 1, 2 ইন্টু 2l প্লাস 1, এটা হচ্ছে তোমার ইলেকট্রন সংখ্যা বের করব। সো বুঝতে পারছো। আর এখানে এলটা কি, এল হচ্ছে এল সমান, যদি আমরা বিস্তারিত জানতে চাই, 0 থেকে, এই চিহ্ন অর্থ কি, থেকে, 0 থেকে n মাইনাস 1, এটা হবে কার মান, এল এর মান। সো এই দুটো জিনিস যদি বুঝে থাকো, তাহলে আমি নেক্সটে যাব। আশা করি না বুঝার মতো কিছু এখানে নাই। সো দেখো এখন আমরা নেক্সট, এখন আমরা এটাকে কি শেল বলি, এটাকে আমরা কি শেল বলি, কে শেল।
তোমার n এর মান যখন 1 তখন আমরা এটাকে কি শেল বলি? কে শেল, কে শক্তি স্তর, কে তম শক্তি স্তর বা ওই এফতম শক্তি স্তর আমরা কি বলি? কে শেল বলি। এরপরে n এর মান যখন 2 তখন আমরা এটাকে কি শেল বলি? এম শেল, সরি কে এল এল এল, এটাকে আমরা কি শেল বলি? এল শেল। তাহলে n এর মান যখন 2 তখন কি হয় দেখো, প্রথমত l সমান 0 থেকে n এর মান 1 এবং -1 সমান 0। এখন n এর মান যখন 1 দিবা, শূন্য থাকে থাক, সরি n এর মান যখন 2, 2 - 1 সমান 1। তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস পাচ্ছি না, 0 এবং 1। n সমান যখন 2 বসাবো তখন আমরা উপশক্তি স্তরের মান পাবো কত? 0 এবং 1। তাহলে দেখো এখন এগুলো কি হবে, তোমার n এর মান যখন 2, 2s 2p, 2s 2p, 0 এর জন্য 2s, 1 এর জন্য 2p। তাহলে এখানে দেখো তোমার কি আসবে? প্রতীক আসবে তোমার, আচ্ছা এখান থেকে প্রতীকটা জিনিসটা বের করব। দেখো 2 × 2 0 + 1 = 2, তাহলে আসবে 2s2। 2 × 2 × n এর মান এখন কত বসাইছি আমরা? 1 বসাইছি। তারপর আমরা দিব +1, 2 একে 2, তারপর তোমার 3, 3 দুগুণ 6। তাহলে দেখো 6, 2p 6 1 2s 2, সরি এখানে হবে না, তো এখানে হবে 2p 6। তাহলে এই জিনিস বুঝতে পারছো কিনা? সিম্পল হিসাব বুঝতে পারছো কিনা? এখানে যখন তোমার n এর মান 0, এখানে যখন n এর মান 1। ওকে, এখন তুমি ইলেকট্রন জিনিসগুলো বসাই দাও। 2 6 আর 2 এ কত? 8। 6 আর 2 কত? তো তোমার l তম শক্তি স্তরে, তো 2 নম্বর শক্তি স্তরে তোমার ইলেকট্রন সংখ্যা কত? 8। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? সো এখন 3 নাম্বার যাব, n সমান যখন 3 তখন এটাকে আমরা বলবো m তম শক্তি স্তর। এখন এইখানে কাহিনী কি দেখো, l সমান, এখন আমার তার এগুলো এক্সপ্লেন করা দরকার নাই এই জিনিসগুলো, তাহলে আমি সরাসরি লিখতে পারতেছি। l সমান 0 থেকে 3 যেহেতু, তাহলে 3 এর আগের ঘর পর্যন্ত হবে 0 1 2, 3 এর আগের ঘর পর্যন্ত হবে। তাহলে এখন 3s 3p 3d। ক্লিয়ার? তাহলে এখন আমরা এখানে লিখতে পারতেছি ইলেকট্রন সংখ্যাগুলো আমরা যদি বের করি, 2 × 2 0 + 1 = 2, 2 × 2 1 + 1 = 6, 2 একে 2, 2 এ 3, 3 দুগুণ 6, 2 × 2 × 2 + 1 সমান কত আসে দেখো, 4 5, 5 দুগুণ 10। ওকে, ক্লিয়ার? এতটুকু জিনিস বের করা শিখছো। তাহলে এখন এগুলো এখানে প্রতীক বসে দাও, 3s2 3p6 3d10। ওকে, ক্লিয়ার? এতটুকু জিনিস ক্লিয়ার কিনা? এখন তাহলে মোট সংখ্যা 8 8 এবং 10 18। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা n এর মান 3 পর্যন্ত দেখলাম। এখন আমরা যখন n এর মান 4 এ যাব, আমি একটু শেষ করি তারপর আরেকবার বুঝাবো। n সমান 4, এটাকে আমরা কি নাম বলবো? n তম বা n তম শক্তি স্তর, এটাকে আমরা বলবো। সো দেখো এখন আমাকে বলো 3, এখন n এর মান কত? 4। তাহলে আমরা যাব 0 থেকে 4 এর আগের ঘর পর্যন্ত। তাহলে l সমান 0 1 2 3। তাহলে আমরা কতটুকু পর্যন্ত যাব? 3 পর্যন্ত যাব, 0 থেকে এর আগের ঘর পর্যন্ত যাব। সো দেখো তাহলে আমরা কি পাবো এখানে? 4s 4p 4d 4f। ওকে, ক্লিয়ার? এখন আমরা এটার জন্য কি বের করব? ইলেকট্রন বের করব। এরপর আমরা কি বের করব? ইলেকট্রন বিন্যাস বের এই ইলেকট্রন সংখ্যা বের করব। তারপর হচ্ছে আমরা কোথায় যাব? প্রতীকগুলো বসাবো। তাহলে 4s এর জন্য 2, আমাদের জানা কথা, 6 10। এরপর জন্য কত আসবে? তিনটা তো সেম আছে, এরপর জন্য কত আসবে আমাকে বলো? এরপর জন্য কত আসবে? নাকি বের করে দেখাবো? আচ্ছা, এটা বের করে দেখাই, এমনি বল না। 2 × 2 + 0 × 1 = 2, 2 × 2 1 + 1 = 6, 2 × 2 + 2 × 2 + 1 = 10, 2 × 2 × 3 + 1
6 6 1 7 7 2 14। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কত আস্তে আস্তে দেখো, 18 18 আর 14 কত, 28 28 4 32। মোট ইলেকট্রন সংখ্যা কত, 32। দেখো চতুর্থতম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত আসবে, 32। এখানে এখানে বসাই দিই 4s2 4p6 4d10 4f14। ক্লিয়ার? চারটা একবার দেখো, যদি দেখো একবার ভালো মতো দেখো, এরপর আমি আবার বোঝাচ্ছি, একবার দেখো। ওকে, লিখে শেষ? এটা এসএস নাও অথবা লিখে ফেলো, একটু লিখে নাও, লিখে নাও, খাতায় লিখো, খাতায় লিখলে আরেকবার বসবা। পড়তে হবে, এগুলো নতুন কিছু না, এগুলো কোয়ান্টামের জিনিস, কোয়ান্টাম ফিজিক্স। ফিজিক্স দুই প্রকার, একটা ফিজিক্যাল আর একটা হচ্ছে কোয়ান্টাম। এগুলো হচ্ছে কোয়ান্টাম ফিজিক্সের জিনিস, এগুলাকে আমি একটু তত্ত্বীয় সবগুলা জিনিস দেখতে হবে, খুঁটিনাটি খুব একদম ক্ষুদ্র জিনিসটা ওটাকে হিসাব করে এখানে কোয়ান্টাম ফিজিক্সে। তো এগুলো একটু হালকা টাফ, ভালোভাবে দেখো, বুঝাচ্ছি, বুঝবা ইনশাল্লাহ। না বোঝার মতো কিছু না, পড়তে হবে, তোমাকে পড়তে হবে। সো দেখো, প্রথমত শক্তি স্তর এন, এই উপশক্তি স্তর এল এর মান, অরবিটাল নাম, অরবিটালের প্রতীক, ইলেকট্রন সংখ্যা, শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা। এখন দেখো, প্রথমত আমাকে একটা জিনিস বলো, এখানে এন এর মান যখন 1 আসবে, এন এর মান যখন 1, এন এর মান যখন 1, তখন আমরা এটাকে কি তম শক্তি স্তর বলবো? এন এর মান যখন 1, তখন আমরা এটাকে কি তম শক্তি স্তর বলবো? কে তম শক্তি স্তর বলবো। এরপর তখন আমরা এল এর মান কত পাবো? 0 থেকে n-1। তাহলে একের আগের গড়, এটাকে এভাবে মনে রাখো, এল এর মান মনে রাখবা 0 থেকে যত মান বলবে, এন এর মান যত, তার আগের গড়, এক গড় আগে। তাহলে এন এর মান যখন 1, একটু ভালো করে বুঝো, এল জিনিসটা হচ্ছে 0 থেকে n-1। এটার বাংলা কথা কি? 0 থেকে এর এন এর মান যত হবে এর আগের গড়। 0 থেকে n এর মান যত হবে এর আগের গড় হচ্ছে l এর মান। তাহলে দেখো, 1 যখন আমরা যাচ্ছি 0 থেকে n এর মান, আমরা এখানে 1 বসা দিলে 1 থেকে 1 গেলে 0, তার মানে যখন 1 হবে তখন আর কিছু নাই, তখন 0ই আসবে। যখন 2 হবে তখন 0 এবং তার n এর মান 2, তার আগের গড় কত? 1, তাহলে 0 এবং 1 আসবে। যখন 2 হবে, সরি 3 হবে, তখন 0 1 2 তিনটা আসবে। যখন 4 হবে, 0 1 2 3। অর্থাৎ তোমার এটা হচ্ছে এরকম, n এর মান কার থেকে বড় হওয়া যাবে না, কার থেকে বড় হওয়া যাবে না, l এর মান তোমার n এর চেয়ে বড় হওয়া যাবে না, 0 এবং l এর চেয়ে বড় হওয়া যাবে না, যদি আমি সেট দিয়েছিলাম হতো। সো তাহলে আমাকে দেখো, এখন l এর মান 0 এর জন্য 1s, জিনিসটা ইলেকট্রন সংখ্যা বের করছি। ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করবা? 2 ইন্টু 2l প্লাস 1, এটা হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? এখন তারও দেখো, ইলেকট্রন সংখ্যা বের করছে, সবগুলো হিসাব দিয়ে দিছি। এখন এই সবগুলোর গড় বা মোট হিসাব করে এখানে বসেছি। আমি যদি এটার হিসাব করে না বসাই, এখানে যদি আমি এরকম বসা দিই 2n², আমি যদি এই সূত্র বসাই দিই, তাহলে দেখবো সবগুলা জিনিস মিলে যাবে। দেখবা 1 বসাও, 2n এর জন্য 1 বসাও, n এর মান যখন 1, তখন দেখো 2 1² সমান 2। n এর মান যখন তুমি 2 বসাবা, 2 4 4 2 8। n এর মান যখন তুমি 3 বসাবা, n এর মান 3 বসালে 3² 9 9 2 18। n এর মান যখন তুমি 4 বসাবা, 16 16 2 32। ক্লিয়ার? বুঝতে পারছো কিনা? যদি তুমি এভাবে যোগ হিসাব না করো, তুমি এইভাবে হিসাব করতে পারবা, 2 ইন্টু n², এটা হিসাব করতে পারবা, ওটা আমরা সবাই জানি। সো এটা বুঝতে পারছো কিনা? এটা যদি বুঝে থাকো তাহলে আমি এটা মুছি। আমরা এরপরে আরো সুন্দর সুন্দর জিনিসগুলো দেখবো, আমরা ওই দিকে যাই আস্তে আস্তে। এখন আমরা জানবো আফবাউ নীতি কি জিনিস, আফবাউ নীতি কি বলে আমরা ওটাকে জানবো। এটাই হচ্ছে সবগুলা ইলেকট্রন বিন্যাসের নীতি।
এক একটা ইলেকট্রন বিন্যাসের নীতি আমরা একটা একটা জানবো। আফবাউ নীতি আছে, এরপর হুন্ডের নীতি আছে, এরপর আরেকটা আছে পাউলির বর্জন নীতি, যেগুলো হচ্ছে ইন্টারের জন্য, সেগুলো তোমাদের দরকার নাই, তোমাদের ওইখান থেকে প্রশ্ন আসবে না। তোমাদের সর্বোচ্চ আফবাউ নীতি এবং হুন্ডের নীতি, হুন্ডস ল, এই দুইটা জিনিস থেকে প্রশ্ন আসবে। সো আমরা ওই দুইটা জিনিস দেখব। আফবাউ নীতি, আফবাউ নীতি। সো আফবাউ নীতি জিনিসটা কি একটু আগে বলি। পরমাণুর ইলেকট্রনগুলো, আগে জিনিস সংজ্ঞাটা লেখো। পরমাণুর ইলেকট্রন গুলো তার অরবিটাল শক্তির লাইনটা একটু কঠিন হয়ে যাবে, তারপর আমি আস্তে আস্তে বুঝাবো। সো কঠিন হওয়ার মতো কিছু নেই। ঠিক আছে, নাক চুলকাচ্ছে কেন? আচ্ছা দেখো, শক্তি স্তর, শক্তিক্রম, উচ্চ শক্তি স্তর ক্রম জিনিসটা কি? এন প্লাস এল, এন প্লাস এল, এই জিনিসটা হচ্ছে উচ্চ শক্তি স্তরের ক্রম। সো আমাকে এই জিনিসগুলো, তোমরা ইলেকট্রন বিন্যাস দেখছো না, 1s2 2s2 2p6 3s2 3, এই জিনিসগুলো দেখছো না, এগুলা কিভাবে হয়েছে এগুলো এখন আমি বোঝাবো। দেখো 1s2 2s2 2p6 3s2 3p6, এরপর কি আসবে 4s2 3d10, তারপর আসবে 4p6, তারপর আসবে তোমার কি 4p পর কি আসবে একটু বলো? 5s2 4d10, 5s এর তোমার 4d10 আসবে না, 4d10 আসবে। তারপর এরপর আসবে 5p6, এতটুকু জানো, এর বেশি যাওয়া লাগবে না। সো আমরা আরেকবার যাই, 6s2, এতটুকু পর্যন্ত যাই। সো এই জিনিসগুলা কি হবে আসে, আমরা ছোটবেলায় কি দেখছি, তো তোমার যখন শুরুতে ছিল তখন এইভাবে আমরা রেখা দিয়ে দিয়ে দেখছি, এভাবে রেখা দিয়ে দিয়ে দেখছি, এবারে এন তম রেখা, এন তম রেখা, এন এর মান যখন 1, এন এর মান যখন 2, এন এর মান যখন 3, এন এর মান যখন 4, আমরা এইভাবে দেখছি। এখন আমরা ওইভাবে না দেখে আমরা যেহেতু শক্তি স্তর জিনিসগুলো শিখে আসছি, আমরা যেহেতু শক্তি স্তর উপশক্তি স্তরের মান বের করা, এল জিনিসটা কি, ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করা, আমরা যেহেতু ওইগুলো শিখে আসছি, আমরা তাহলে একটু বড়দের মতো একটু ম্যাচুরিটি আমরা এখানে দেখাবো। সো ম্যাচুরিটি জিনিসটা কি, শক্তির ক্রম বা উচ্চ ক্রমের জিনিসটা কি, উচ্চ ক্রমের জিনিসটা হচ্ছে কি, তোমার উচ্চ ক্রমের জিনিসটা হচ্ছে এন প্লাস এল, এন প্লাস এল, অর্থাৎ এন এর মান এবং এল এর মান দুইটা যোগ করলে আমরা শক্তির উপক্রমটা বের করতে পারবো, বা শক্তির স্তরের ক্রমটা বের করতে পারবো। সো দেখো এখানে তুমি এন এর মান 1s এর জন্য কত ছিল? 1, 1 প্লাস তোমার উপশক্তি স্তর 0 1, তাহলে 1 1 1 প্লাস 1। দেখো তোমার 2s যখন গেছে তখন এক ছিল, এল এর মান 1 ছিল, তখন 2p সরি এখানে 0 ছিল, 1 ছিল না। 2p যখন গেছে এন এর মান কত? 2। দেখো তোমার এখানে কত আছে? 3p 3s এর জন্য, 3s এর জন্য তখন তোমার এন এর মান কত ছিল? 0 ছিল না। এইভাবে জিনিসগুলো হচ্ছে এল এর মান এবং এন এর মান জিনিসগুলা বের করে। এরপর দেখো আমরা এখান থেকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে একটা জিনিস দেখো, তোমার এইখানে ইলেকট্রন সংখ্যা তোমার 4s এ এবং পরে তো তোমার কিছু গেছে 3d তে গেছে। 4s এ কেন আগে গেছে তুমি একটা জিনিস হিসাব করো, এখানে আমরা একটা জিনিস খুবই সুন্দর একটা জিনিস দেখবো। 4s 4 ইন্টু তোমার এন এর মান যখন 4, তারপরে এল এর মান এস এর মান কত? 1 না? এস এর জন্য কত? এস এর জন্য কত? 0, 1 না কিন্তু, এস এর জন্য 0।
এই একটা জিনিস দেখো, n সমান 1, l সমান 0। তাহলে আমরা এখানে বের করছিলাম কি s, প্রথমে 1s, এরপরে এখান থেকে আমরা ইলেকট্রন সংখ্যা পাইছিলাম 2, সো এখানে আমরা দিয়েছিলাম 1s2। মনে আছে কিনা? মনে আছে কিনা? তাহলে জিনিসগুলো বুঝতে হবে। তাহলে s এর জন্য কত? 0। s এর জন্য কত? 0। সো তাহলে এখন আসো 3, n এর মান 3। তোমার d এর জন্য আমরা কত বের করছিলাম? d এর জন্য n এর মান কত? তোমার d এর জন্য l এর মান n সমান যখন 3, তখন আমরা l সমান পাইছিলাম কত? 0, 1, 2। এখান থেকে আমরা কি বের করছিলাম? এটার জন্য আমরা s, এটার জন্য phi, এটার জন্য d। তাহলে d এর মান এখানে কত? 2। তাহলে d এর মান এখানে আসবে তোমার এখন কত আসে? 2। সো এটাতে আসো 4 প্লাস p এর জন্য আমরা কত পাইছিলাম? 1 না? কত? 1 কিনা? p এর জন্য কত পাইছিলাম? 1 পাইছিলাম। কত পাইছিলাম? কত পাইছিলাম? 1 না? তাহলে আমরা একটা জিনিস দেখলাম, এখান থেকে একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে কি সেম জিনিস, এটাও 5, এটাও 4, সরি এটাও 5 হবে, এটাও 5 1 স্কয়ার, এটাও 5, এটাও 5, সেম সবগুলো 5। তাহলে এখানে কোনটা আগে যাবে পরে যাবে, এটা আরেকটা জিনিস আমি যদি আরেকটা উদাহরণ দিই তাহলে আরো সুন্দরভাবে বুঝবো। এই কারণে জিনিসটা আসো আরেকটা খুব সুন্দর উদাহরণ 4 তে আসো তুমি, আরো সুন্দরভাবে তোমাদের খুব এক্সপ্লেন করে বলছি। দেখো 4 প্লাস তুমি 4d এর জন্য, তোমার d এর জন্য কত? 2 না? 2, 6, 5 ফি এর জন্য, 5 ফি এর জন্য কত? 5 প্লাস 1, ফি এর জন্য 1 না? সো 6। তুমি এখানে দেখো 6 ইন্টু, সরি 6 প্লাস 0, এস এর জন্য কত? এল এর মান 0। তাহলে একটা জিনিস এখানে দেখো, এটা হচ্ছে 4, সরি 6, 6, 6, তিনটাই 6। এখন কে কার আগে যাবে, শক্তির ক্রমটা কিভাবে হবে সেটা আমরা কিভাবে জানবো? যার এন এর মান বেশি সে কি হবে? যার এন এর মান বেশি, যার এন এর মান বেশি। তাহলে এন এর মান কার বেশি এখানে একটু দেখো, এন এর মান কার বেশি? এটা চেয়ে এটার বেশি, এটা চেয়ে এটার বেশি। তাহলে 6, এন এর মান 6 কার আছে? এন এর মান 6, 5, 4। যার এন এর মান বেশি তার কাছে শক্তিস্ততা মানে আগে যাবে, পরে যাবে, শক্তির ক্রমটা সর্বোচ্চ হবে। তাহলে আগে সর্বনিম্ন কর ফিল আপ করার পরে সর্বোচ্চ করে যাবে। এটা যদি দেখো পরমাণু ইলেকট্রন গুলো তার অরবিটালের শক্তির নিম্ন ক্রম নিচে, কেন নিচে আছে? 4 এটার নিচে আছে। একই ইলেকট্রন বিন্যাস হওয়ার পরও যার এন এর মান কম সে ছোট, তাহলে নিচ থেকে উপরের দিকে যাবে, নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে। যার কম সে আগে যাবে, যার কম আছে তাকে আগে ফিল আপ করবে, যে গরিব মানুষ কম খায় তাকে আগে দিবে, যে বেশি বেশি খায় সে একটু পরে নিবে। বুঝতে পারছো? এটা হচ্ছে মূল কাহিনী। আফবাউল নীতি এই কথাই বলে। ওকে, ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার? এই জিনিসটা যদি ক্লিয়ার হয় আমরা এরপর আরেকটা সুন্দর জিনিস দেখবো, এটা খুব সুন্দর একটা চমৎকার জিনিস ছিল আমাদের জন্য। ওকে, এটা বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পারছো কিনা? কেন ইলেকট্রন 3D তে না গিয়ে 4s এ চলে যায়? বুঝতে পারছো কিনা? কেন ইলেকট্রন 3D তে না গিয়ে 4s এ যায়? 3D এখন আছে, তারপর আছে তোর এর আগে 4s, এরপর যায় তোমার 4p। কেন তোমার এখানে না গিয়ে এখানে যায়? এখানে না গিয়ে কেন ইলেকট্রন এখানে যায়? কারণ এখানে n এর মান বেশি। তুমি n এর মান এখানে কত? n সমান কত? 4। তারপর তোমার এখানে দেখো, দেখো একটা জিনিস দেখো, n সমান 4, l এর মান 0। n সমান 4, l এর মান 0। এখানে আসে তোমার n সমান 3, l এর মান 1। তোমার এখানে আছে n সমান 4, l এর মান 1। আচ্ছা, এটা হিসেব বাদ দাও, এটা আমি এখানে এইখানে একটা মিলাতে পারবো না। তুমি এই দুইটার মধ্যে দেখো, দুইটার মধ্যে কম্পারিজন দেখো, দুইটাই সেম ইলেকট্রন না? এখানেও 4, এখানেও 4। কেন এর আগে যাবে? কেন তোমার 3D-র আগে 4s এ যাবে? কারণ সে গরিব, কারণ সে গরিব, সে নিম্ন শক্তি স্তরে। যার এন এর মান বেশি তার কাছে আগে যাবে, তারপরে আরেকজনের কাছে হিসাব করবে। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছো কিনা? ওকে, এরপর আমরা যাব হুন্ডস ল, হুন্ডের নীতি। আচ্ছা,
হুন্ডির নীতি দেখার আগে আরেকটা জিনিস দেখে আসি। আরেকটা খুবই মজার জিনিস দেখে আসি, যা হচ্ছে কি অরবিটালের শক্তিক্রম। এই জিনিসটা একটু দেখে আমরা এতক্ষণ যা দেখছিলাম তাই সেম 3D 4F 5D, আচ্ছা 5D 6V 7S। এখানে শক্তির ক্রম কে কার থেকে বেশি কে কার থেকে কম হবে একটু বের করে দেখো। তাহলে n এর মান কত 3, n এর মান কত 3, l এর মান কত 1, l এর মান কত, n এর মান কত 3, l এর মান কত তোমার n প্লাস l না, এখানে সব কাহিনী n প্লাস l না। দেখো ডি তে কখন যায়, ফি এর জন্য হয় তোমার 1। দেখো n প্লাস l শক্তির মানগুলো আমরা কিভাবে বের করবো, তাহলে 3 n এর মান, ডি হচ্ছে ডি এর জন্য l এর মান কত 2। এটা বের করা একটু দেখো, আমি জিনিসটা একটু দেখাই। ওই n এর মান 3, n সমান 3, তাহলে আমরা l সমান পাবো 0 1 2, তাহলে s ফি ডি, তাহলে ডি এর জন্য l এর মান কত 2, ডি এর জন্য l এর মান 2। 4 এফ এর জন্য এল এর মান কত 3, এফ এর জন্য এল এর মান কত 3। এরপর আসো তোমার 5 2 6 1 7 0। এখন কে কার থেকে বেশি যাবে একটু দেখো, 5 7 7 7 7, কার থেকে যাবে, কার থেকে কে আগায় যাবে, শক্তির ক্রমটা কিভাবে হবে, যার এন এর মান বেশি সে আগায় যাবে না, যার এন এর মান বেশি সে বড় হবে না। কি হবে, যার এন এর মান বেশি, যার এন এর মান বেশি সে কি হবে, ওটা লিখে নাও, যার এন এর মান বেশি তার সে তত স্ট্রং। কে শক্তির ক্রম কে কত স্ট্রং, যার এন এর মান বেশি সে তত স্ট্রং। স্ট্রং। ওকে ক্লিয়ার, বুঝতে পারছো, ক্লিয়ার। এখন আমরা এরপর যাব আফবাউ নীতি। তীর চিহ্নের মাধ্যমে বুঝে দিবা কে কার থেকে বড়, যার এর মান বেশি সে তত স্ট্রং, এটা তীর চিহ্নের মাধ্যমে বুঝে দিবা। আফবাউ নীতি বা হুন্স নীতি, হুন্স ল। হুন্স ল জিনিসগুলো কি বলো তোমাকে একটু আগে জিনিসগুলো লেখো। সমশক্তি সম্পন্ন, সমশক্তি সম্পন্ন সমশক্তি সম্পন্ন অরবিটালের ইলেকট্রন সমূহ এখন যা পড়ালেন তাই আসবে, দেখবা নতুন আর কিছু আসবে না। ইলেকট্রন সমূহ এমনভাবে প্রবেশ করবে এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বোচ্চ অযুগ্ম। কতগুলো নতুন কথা আসবে একটু এখানে একটু মনোযোগ দেখো, সর্বোচ্চ অযুগ্ম একটা নতুন কথা, সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকতে পারে, অযুগ্ম অবস্থায় থাকতে পারে। অযুগ্ম অবস্থায় থাকতে পারে এবং অযুগ্ম ইলেকট্রনগুলো স্পিন একইমুখী হবে এবং অযুগ্ম ইলেকট্রনগুলা আলহামদুলিল্লাহ। ওকে, এটা অনেক কঠিন একটা কথা, বাংলা কথা, এটাকে আমরা সহজ করবো কিভাবে দেখো। স্পিন জিনিসটা কি,
এখন কেন কি হবে আমরা শক্তি যে ক্রমে দেখে আসলাম ওখান থেকে আমরা জিনিসগুলো ব্যাখ্যা দেবো। এখানে একটা জিনিস বলতে পারো ইলেকট্রন কেন জোড়া জোড়া থাকে, এটা একটা কাহিনী আছে। ইলেকট্রন কেন জোড়া জোড়া থাকে সেটা আমরা এখন বোঝাবো। মনে করো কপার সরি ক্রোমিয়াম 24-এর জন্য আমরা দেখি, ক্রোমিয়াম 24-এর জন্য আমরা যদি লিখি 1s2 2s2 2p6 3s2 3p6, এখন আসে 4s2 3d4, তাহলে কয়টা 2 4 6 10 12 18 18 20 20 24, এটা হবে অস্থিতিশীল অস্থিতিশীল অস্থিতিশীল। এটা তোমাদের পঞ্চম অধ্যায় এটা জিনিসটা পড়া আসছে উত্তেজিত অবস্থায় আর তোমার নর্মাল অবস্থায়। এখন জিনিসটা এইভাবে আসলে হবে না, কেন হবে না আমি এখান থেকে এই জিনিসটা সম্পূর্ণ জিনিস আর্গনের সমান না, সো আমি এইভাবে লিখতে পারি এটাকে আর্গন দিয়ে, এরপর আমি যদি লিখি এটাকে আসলে এটা এইভাবে হবে না, এই জিনিসটা হবে কিরকম আমি আরেকবার এটা জিনিসটা একটু দেখাই 4s2 3d4। এখন এই জিনিসটা এভাবে কেন হবে না একটু দেখো, তোমার এখানে অরবিটাল জিনিসটা একটা ডি এর জন্য 5টা ঘর আসবে উপশক্তি স্তর, এগুলো এখন তোমার এস জন্য স্প্রিং কোয়ান্টাম সংখ্যা চলে যাবে অনেক মাথার উপর দিয়ে চলে যাবে। একটু দেখো অল্পের মধ্যে এসএসসির মধ্যে যা আছে ওইখানের মধ্যে সীমাবদ্ধতার মধ্যে একটু বোঝাই স্প্রিং কোয়ান্টাম সংখ্যা প্লাস হাফ মাইনাস হাফ এগুলো অনেক কাহিনী। দেখো এখন এর মধ্যে কি হবে অযুগ্ম ইলেকট্রন 1 2 3 4টা, এখন এই বেচারা কালি না এস এর জন্য 2টা, সো এস এর জন্য কয়টা 2টা। এখান থেকে আসো কাহিনীগুলা কি হয়, আমরা যে জানি ইলেকট্রন গুলা জোড়া জোড়া থাকে কেন থাকে, স্পিন জিনিসটা কি, এরকম একটা গুণান দেওয়াকে আমরা এক গুণান দেওয়াকে আমরা কি বলি স্পিন বলি। সেম এখন এটা যেভাবে গুণান দিছে এটাও কিন্তু একইভাবে গুণান দিবে না, তখন এটা কি করবে এটা এই দিক থেকে গুণান দিবে, সরি এটা এখন এই মুখে না এটা এখন এই মুখে হবে, এটা একটা আরেকটার বিপরীত, এই জন্য স্পিন গুলা একটার সাথে একটা আট আট তোমার কি আংটার মতো বা আংটির মতো তোমার আটকে থাকে, সেই জন্য এগুলা কি থাকে ইলেকট্রন গুলা জোড়া জোড়া থাকে। এখন এই জিনিসটা এখানে যে খালি এখানে যে ফাঁকা পড়ে আছে এখানে যে দুইটা, এটা বিশ্রী দেখা যায়, এটা খারাপ দেখা যায়, এটা এইভাবে হবে না, এটা হবে তোমার কত এখানে তোমার S1 আসবে, এখানে তোমার কিসে চলে যাবে এটা D5 হয়ে যাবে, এটা কি হয়ে যাবে D5। তখন এইখানে যে ইলেকট্রন সংখ্যা একটা ইলেকট্রন এটা কোথায় চলে আসবে এইখানে চলে আসবে। ওকে বুঝতে পারছো, চিত্রের মাধ্যমে একদম বুঝাইলাম ধরে ধরে, বুঝতে পারছো কিনা। তাহলে এটা হচ্ছে তোমার স্থিতিশীল অবস্থা অস্থিতিশীল, এখন এই জিনিসটা স্থিতিশীল স্থিতিশীল, এটা তোমার CR24 স্টার বা উত্তেজিত অবস্থায় বলতে পারো স্টার বা উত্তেজিত জিনিসগুলো হবে এরকম স্থিতিশীল। ওকে ক্লিয়ার। এখন এরপর আসো আরেকটা জিনিস 29 কপার 29, কপার 29 জন্য কি হবে সেম আমি এত কাহিনী না লিখে আর্গন লিখি আর্গন, এরপর আসো তোমার 4s1, এখন দেখো 4s1 না দিয়ে নাকি 4s2, তারপর তোমার আসবে 3d9 29। এখন এইটা তো তোমার এই কাহিনীতে এখানে মেনে নিবে না, এই কাহিনী তোমার এখানে কি নিবে না মেনে নিবে না, সো এটা হচ্ছে তোমার অস্থিতিশীল, লিখে রাখো আগে অস্থিতিশীল। বন্ধনটা স্ট্রং না, এটা কেমন দেখায় এটা হচ্ছে এইভাবে দেখাই, আমি একটু দেখাই আগে 1 2 3 5 4s এর জন্য, সো এটা জিনিসটা এইভাবে দেখাই, এটা হচ্ছে তোমার D9 3d9, এটা 4s2, জিনিসগুলো এইভাবে দেখায়। এখন এটা হচ্ছে তোমার বিশ্রী বেমানান, একটা খালি আছে এটা হবে না, আগে একে দিয়ে ফিল আপ করো, যে বিত্তশালী আছে নিয়ম মানবে না, যে বিত্তশালী আছে সে বলবে আগা আমাকে দাও, একটা জিনিস এই কলমটা 20 টাকা 20 টাকা মনে করো, এখন আরেকজনকে আমার থেকে কোটিপতি একজনকে এই কলমটা 30 টাকায় নিয়ে ফেলছে, সো দোকানদারকে আমাকে 20 টাকায় দিবে নাকি 30 টাকায় বিক্রি করবে, সেম বিত্তশালীকে আগে দিতে হবে। তাহলে এর ঘর আগে ফিল আপ করছি, এটা চলে আসছে।
ওকে, ক্লিয়ার? এটা এখন এখানে সুইচ করছে, এটা তখন এখানে কাহিনীগুলা কি আসবে, এখানে উত্তেজিত অবস্থায় আর্গন 4s1 3d10, এটা স্থিতিশীল। বুঝতে পারছো তোমরা? এটা কিন্তু হুন্ডের নীতি। ওকে, এর বাইরে কিছু নাই, খুবই সহজ, সিম্পল। বুঝতে পারছো কিনা দেখো, খুবই সহজ। ওকে, তুমি একটু কমেন্টস দেখি বুঝতে পারছো কিনা দেখি, খুবই সহজ। খুবই সহজ, বুঝতে পারছো কিনা? খুবই সহজ। সো দেখো ক্রোমিওর জন্য কি হয়েছে, এটা হচ্ছে তোমার নর্মাল অবস্থা, এটা উত্তেজিত অবস্থা, এক্সাইটেড অবস্থা। নর্মাল অবস্থা, উত্তেজিত অবস্থা। নর্মাল অবস্থা জিনিসটা স্থায়ী নয়, কিন্তু তোমার এক্সাইটেড অবস্থায় জিনিসগুলা স্থায়ী। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছো এটা? ওকে, আমাদের লাস্ট পার্ট, আজকে ক্লাসের শেষ পার্ট, আমরা শেষ পর্বে চলে আসছি। আইসোটোপের ম্যাথ একদম সহজ, এক লাইনে বুঝাই দিব, দেখবা এখন সুন্দরভাবে বুঝে যাবো। একটা ম্যাথ হাতে ধরে ধরে বুঝাই দিব, দেখবা সব ম্যাথ তুমি ইজিলি করতে পারতেছো। আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আর একটা চ্যাপ্টারকে আমরা বিদায় দিয়ে দিব আজকে এই ক্লাস শেষে, আইসোটোপের ম্যাথ। দেখো আইসোটোপের ম্যাথ জিনিসটাকে আমি একটা প্রশ্ন লিখি, ওয়াই ওয়াই 32, সরি এটা এইভাবে লিখে না, 32 ওয়াই সমান 95%, 33 ওয়াই সমান 0.75%, 34 ওয়াই সমান 4.25%। এটা কি দেওয়া আছে, আইসোটোপের পরিমাণগুলো দেওয়া আছে। এখন তোমাকে কি এগুলো কি দেওয়া আছে, আইসোটোপের পরিমাণ। এখন তোমাকে বলতেছে ওয়াই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর, ওয়াই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। ওকে, আইসোটোপ কি? আগে আমাকে একটা জিনিস বলতো, আইসোটোপ কি? আইসোটোপ বুঝো কিনা? একই মৌলের প্রোটন সংখ্যা কিন্তু সেম, কিন্তু ভর সংখ্যা কি হবে, ভিন্ন হবে। যেমন কার্বনের কয়টা আইসোটোপ আছে? কার্বনের কয়টা আইসোটোপ আছে বলো? কার্বনের 3টা আইসোটোপ আছে, কার্বন 12, 13, 14 রা আইসোটোপ। এবং আচ্ছা একটা জিনিস বলো, হাইড্রোজেনের কয়টা আইসোটোপ আছে? প্রোটিয়াম, টিউটেরিয়াম, ডিউটেরিয়াম, হাইড্রোজেনের 3টা। সো আইসোটোপ জিনিসটা কি? হাইড্রোজেন ধরো H11, H12, H13। তাহলে দেখো এখানে একটা প্রোটন সংখ্যা না, নিচের গুলো প্রোটন সংখ্যা না, নিচের গুলো কি সংখ্যা? প্রোটন সংখ্যা। উপরের গুলা কি সংখ্যা? ভর সংখ্যা, ম্যাচ নাম্বার। তাহলে প্রোটন সংখ্যা সেম, 111, সবগুলা সেম, কিন্তু এটা ডিফারেন্স। বুঝতে পারছো? যেই তোমার কি হবে, প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা কি বলি? আইসোটোপ বলি। তাহলে আইসোটোপের ম্যাথ গুলো কিভাবে করবে? একদম সিম্পল, আমি বাংলা কথা লিখতেছি না, তোমরা লিখবা। এটা কিভাবে করা যায় দেখো, 32 ইন্টু 95 plus 33 into 0.75 plus 34 into 4.25 কত দ্বারা ভাগ করব সম্পূর্ণ জিনিসকে? y সমান 100 দ্বারা ভাগ করে দিব, 100 দ্বারা ভাগ করে দিব। তাহলে আমি এখান থেকে কত রেজাল্ট পাবো? 33.09। এটা হচ্ছে আপেক্ষিক ভর। এটা কত? আপেক্ষিক পারমাণবিক ভর কত?
32 আপেক্ষিক পারমাণবিক ভর কত এগুলো অংশ দেওয়া আছে অংশ থেকে আমি কি করে দিব যেটার 32 এত অংশ গুণ করে দিচ্ছি এটার এত অংশ গুণ করে দিচ্ছি এটার এত অংশ গুণ করে দিচ্ছি তারপর কত দ্বারা ভাগ করছি 100 দ্বারা ভাগ করছি সো আমি কত পাবো এটা রেজাল্ট চলে আসবে এখন তোমাকে একটু ঘুরায় পেঁচা দিবে ঘুরায় পেঁচা কি মনে করো তোমাকে এটা দিয়ে দিবে তোমাকে কত বের করতে হবে এটার জন্য এইটার তোমার সুজ এটার জন্য ধরো তোমার একটা 4.25 দেওয়া আছে এটার জন্য ওয়াই সুজিটা বের করতে হবে তাহলে তো বের করতে পারবা সিম্পল ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস ওকে ক্লিয়ার ক্লিয়ার কোনো ঝামেলা আছে কোনো হইচই আছে পরিবেশের সুন্দর না ওকে বুঝতে গেলে দেখো দেখো এটার পার্সেন্ট দেওয়া আছে এটা হচ্ছে আইসোটোপের পরিমাণ এগুলা কি আইসোটোপের পরিমাণ আইসোটোপ আইসোটোপের পরিমাণ আইসোটোপ আর কত জিনিস দেখবা আইসোটোপ আইসোটোন আইসোবার অনেক কাহিনী আছে ইন্টারমিডিয়েট আসো দেখবা খেলা দেখবা এখানে খেলা হবে অনেক জিনিস দেখবা আইসোটোপ আইসোটোন আইসোবার আইসোটোপ তো তোমার কি হয় সবগুলো বড় সংখ্যা সেম আইসোটোনে তোমার কি হবে আইসোটোন সবগুলো প্রোটন সংখ্যা ভিন্ন তোমার কি হবে প্রোটন সংখ্যা হবে আইসোভার এখানে তোমার আরেকটা জিনিস ভিন্ন হবে সেম কাহিনীগুলো অনেক জিনিস আচ্ছা এগুলো বাদ দাও ওইগুলো আউটসাইড ওইগুলো আগে দেখবা এখন এখানে দেখো পার্সেন্ট দেওয়া আছে কার্বন এই সালফার 32 তোমার ওয়াই মূল্য সালফার এটা আমরা দেখতে পাচ্ছি সালফার 32 92 সালফার 33 0.75 সালফার 34 তোমার কত 4.25 এটার কি বের করতে বলছে ওয়াই মৌলের গড় আপেক্ষিক ভর বের করতে বলছে অথবা তোমাকে যদি এখানে পার্সেন্টেজ দিয়ে বলে শেষে যদি বলে এই মৌল ওয়াই মৌলের নামটা কি বের করে দাও 32 কার ভর 32 কার পারমাণবিক ভর 32 কার পারমাণবিক ভর 32 সালফারের পারমাণবিক ভর সো এটা লিখে দিবা ওকে তাহলে দেখো কিভাবে বের করছি ওয়াই 32 এর জন্য যে পার্সেন্ট আছে ওটা গুণ করছি 33 এর জন্য যে পার্সেন্ট ওটা গুণ করছি 34 এর জন্য যে পার্সেন্ট ওটা গুণ করছি ডিভাইড বাই 100 করে দিছি এটা বের হয়ে গেছে ক্যালকুলেশন করবো আমি আমার এটা ক্যালকুলেশন করে আমার এটা যখন আমি ম্যাথ গুলো সলভ করতেছি তখন আমার ক্যালকুলেশন করা আছে সো আমি এই জন্য এটা মুখস্থ লিখে দিছি ওকে ক্লিয়ার এটা আমার মুখস্থ লিখতে চাই না কেউ ওকে ক্লিয়ার বুঝতে পারছো ওকে এখান থেকে আরেকটা জিনিস দেখে নিবা আইসোটোপের গুরুত্ব বা আইসোটোপের ব্যবহার আইসোটোপের ব্যবহার কাজগুলো দেখে নেবা আইসোটোপের ব্যবহার এবং কাজ কৃষি ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে তোমার এরপরে আরো জিনিসগুলো আছে যেগুলা এগুলা তুমি দেখে আইসোটোপের কাজগুলো দেখে নিবা সো বিদ্যুৎ প্রয়োগ করা যায় আইসোটোপ থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা হচ্ছে সেগুলো হচ্ছে তোমার আইসোটোপ ব্যবহার করা হচ্ছে ইউরেনিয়াম যে এটা একটা আইসোটোপের খেলা সবগুলো এখানে সবগুলো কাহিনী আছে ইউরেনিয়াম ধাতু ব্যবহার করে জিনিসগুলো হচ্ছে সো আমরা শেষ করলাম বহুল কাঙ্ক্ষিত একটা অধ্যায় আমরা শেষ করলাম